শরীরের আমরা এতগুলো তন্ত্র পড়েছি, তো সবগুলো তন্ত্র মিলে আমাদের শরীরের সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এখন কোনো কারণে যদি কোনো জীবাণু বা অ্যান্টিজেন বা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোনো জিনিস যদি শরীরে প্রবেশ করে যায়, তাহলে বাকি তন্ত্রগুলোর কাজ কিন্তু বিপর্যস্ত হয়। যেমন আমরা পড়েছিলাম যে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে আমাদের শরীর গরম হয়ে যায়, বা একে আমরা জ্বর বলে থাকি। আমরা ওই যে যখন ম্যালেরিয়া পড়েছিলাম তখন আমরা সেটা পড়েছিলাম যে হিমোজয়েন, এবং সেই হিমোজয়েনের জন্য আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বিশেষ একটা কাজ করে। যখন জীবাণুটা শরীরে প্রবেশ করে তখন এই শ্বেত রক্তকণিকা ঠিক সেভাবে এদেরকে আক্রমণ করার চেষ্টা করে, যেভাবে কোনো বিদ্রোহী জনতার উপরে পুলিশ যখন টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ তো শুরুতেই গুলি করে না বিদ্রোহীদের, আগে কি করে? আগে হচ্ছে টিয়ার শেল দিয়ে ভাগানোর চেষ্টা করে, যদি তাও না হয় তারপর লাঠি পেটা করে, তাও যদি না হয় তখন শ্যুট করে। ঠিক একইভাবে আমাদের শরীরেও এই কাজগুলো ভাগ করা আছে। শুরুতেই জীবাণুটাকে মেরে ফেলার চেষ্টা করবে না, শুরুতে এমন কিছু পদার্থ ক্ষরণ করবে আমাদের শরীর যাতে করে তারা দুর্বল হয়ে যায় বা শরীরে আর না টিকতে পারে। যখন দেখা যাবে যে এটা করেও সম্ভব হচ্ছে না, তখন ওদেরকে খেয়ে ফেলার চেষ্টা করবে। এভাবে আমি খুব দুইটা ধাপে বললাম, এগুলোর আরও অনেক ক্যাটাগরি আছে, আরও অনেক ধাপ আছে, আমরা পরবর্তীতে এগুলো জানবো। তাহলে বাইরে থেকে আমাদের শরীরের ভেতরে যদি কোনো জীবাণু বা অন্য যে কোনো পদার্থ যদি প্রবেশ করে, তখন আমাদের শরীরের কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এই প্রতিক্রিয়াগুলো থেকে আমাদের শরীরকে বাঁচানোর জন্য আমাদের শরীরে একটা সফটওয়্যারের মতো জিনিস দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি আমাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। এটা জন্মগতভাবে আমাদের শরীরে সবারই আছে, তবে কারো কারো ক্ষেত্রে এইগুলোর কমতি থাকতে পারে, যার কারণে আমরা দেখি যে সবার শরীর একই রকমের শক্তিশালী নয়। যার প্রমাণ তো আমরা পেয়ে গেলাম যে করোনার কারণে কেউ সহজে আক্রান্ত হচ্ছে, আর কেউ আবার আক্রান্ত হওয়ার পরে আবার সুস্থও হয়ে যাচ্ছে। তার মানে কি, যারা সুস্থ হতে পারছে না তাদের শরীরে রোগ প্রতিরোধ তন্ত্রের এই ক্ষমতাটা কম, এটাই আমরা বুঝতে পারি। এখন যাদের শরীরের এই ক্ষমতা কম, তাদের ইমিউন সিস্টেম আমরা কিভাবে বাড়িয়ে দিতে পারি? এই বাড়িয়ে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া দুই ভাগে ভাগ করব আমরা, পরবর্তীতে ইন ডিটেইলস আরও বর্ণনা করব আমরা। একটা এমন হতে পারে যে আমরা যে কোনো একটা কাজে অভিজ্ঞ হই বা দক্ষতা সম্পন্ন হই কিভাবে। একটা হচ্ছে ভুল করার মাধ্যমে বারবার করতে গিয়ে আমরা কাজটা শিখি, অথবা হতে পারে কেউ এসে আমাকে শিখিয়ে দিয়ে যায়, যার কারণে আমি কাজটা করতে পারি খুব সহজেই। ঠিক সেরকমই আমার শরীরে যখন কোনো জীবাণু ঢুকবে, একে মেরে ফেলার জন্য আমার শরীরে আগে থেকে এরকম একটা সফটওয়্যার দেওয়া আছে, শ্বেত রক্তকণিকাগুলো কাজ করে। কিন্তু যদি কাজ করতে না পারে, তখন বারবার জীবাণু ঢোকে এবং এরা জীবাণুকে মারা শেখে। যার কারণে এই যে উদাহরণ দিতে পারি যে একবার চিকেন পক্স হয়ে গেলে পরবর্তীতে আর চিকেন পক্স হয় না। কারণ কি? কারণ আমাদের শরীরে যখন জীবাণুটা একবার প্রবেশ করে যায়, তখন আমার শরীর চিনে যায় যে ওই জীবাণুর দুর্বলতম জায়গা কোনটা। প্রথমবার শরীর এটাকে প্রতিহত করতে না পারলেও পরবর্তীবারে এরা আক্রমণ করলে আর সুবিধা করে উঠতে পারে না, যার কারণে পরবর্তীতে আর কিন্তু রোগ হয় না। এটা হচ্ছে একটা ব্যাপার, আমার শরীর থেকে শিখলো, অর্থাৎ একবার আক্রান্ত হওয়ার পরে তারপর শিখলো যে দ্বিতীয়বার যাতে কিভাবে আক্রমণ না করতে পারে। আবার আরেকভাবে হতে পারে যে অসুখ হওয়ার আগেই বা অসুখ হয়ে গেছে তখনও টিকা দিয়ে, অর্থাৎ বাইরে থেকে বানানো কোনো একটা জিনিস যেটা আমাদের রোগ প্রতিরোধ তন্ত্রের একটা অংশ, সেটাকে কৃত্রিমভাবে তৈরি করে যদি আমাদের শরীরে প্রবেশ করায় দেওয়া যায়, তাহলে এটাকে বলছি আমরা কৃত্রিম পদ্ধতিতে ইমিউনিটি বাড়িয়ে দেওয়া। এবং এটাই হচ্ছে ভ্যাকসিন বা টিকার মাধ্যমে বাড়িয়ে দেওয়া। এই পৃষ্ঠাতে অনেক কথাবার্তা দেওয়া আছে যে ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা। আমি তো বারবার শ্বেত রক্তকণিকার কথাই বলছি, এই শ্বেত রক্তকণিকারা আবার অনেকগুলো ভাই বোন আছে। আমরা আগে পড়েছি যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এরকম অনেকগুলো নাম আছে। ঠিক একইভাবে এদের আরও কিছু পরিচয় আমরা জানবো। ওই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, লিম্ফোসাইটের আবার ভাগ আছে, কোনটার কি কাজ, হ্যাঁ, এগুলো আমরা এই অধ্যায়ে একটু বিস্তারিত জানবো। তো সেগুলোর বেশ নাম নিচে দেওয়া আছে, চার্টের ভেতরে দেখতে পাচ্ছ। উপরের 5টা নাম তো আগের নাম এবং নিচের নামগুলো নতুন: বি কোষ,
সাইটোটক্সিক টি কোষ, হেল্পার টি কোষ, এনকে কোষ, প্লাজমা কোষ, এই নামগুলো আমাদের কাছে নতুন। এগুলো এখন আমরা এমনি একটু রিডিং পড়ে নেব শুধু পরিচিত হওয়ার জন্য, পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। এখন মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত এবার আলোচনা করি 296 পৃষ্ঠাতে। তাহলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শরীরে 3 ধরনের প্রতিরোধ কৌশল আছে, আর প্রত্যেকটা কৌশলকে এক একটা প্রতিরক্ষা স্তর বলা হচ্ছে, আর এগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর এইভাবে ক্যাটাগরি করা হচ্ছে। খুব সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে ধারণা করতে পারি, কোনো একটা বাসাতে একটা চোর চুরি করতে আসছে। চুরি করতে গেলে তাকে কি করতে হবে? প্রথমে দেওয়াল টপকাতে হবে। দেওয়াল টপকানোর পর সাথে সাথে তো সে চুরি করতে পারবে না, এরপরে সেই বাড়ির দরজা দিয়ে ঢুকতে হবে। এখন দরজায় যদি দারোয়ান থাকে, দারোয়ানকে আগে ম্যানেজ করতে হবে, তাহলে দ্বিতীয় ধাপও সে অতিক্রম করলো। তৃতীয় ধাপ, বাসার ভেতরে ঢুকে যাওয়ার পরে বাড়ির মালিক যেন ঘুম থেকে উঠে না পড়ে সেজন্য সতর্ক হওয়া। এই 3টে ব্যাপার যদি সে কন্ট্রোল করতে পারে তাহলে সে চুরি করতে সমর্থ হবে। তার মানে ধাপে ধাপে, দেওয়াল যদি প্রচুর পরিমাণে শক্তিশালী হয়, কাঁটা দিয়ে একদম ভালো মতো ঘেরা থাকে, চোর কোনোভাবে ঢুকতে পারবে না। যদি কোনো কারণে দেওয়ালে দুর্বলতা থাকে, চোর ঢুকে যাবে। ঠিক একইভাবে আমাদের শরীরের জন্য এই প্রথম প্রতিরক্ষা স্তর বলে কিছু জিনিস আছে, যার মধ্যে হচ্ছে আমাদের এই যে ত্বক, চামড়া, তারপরে আমাদের চুল, সিলিয়া, আমাদের ট্রাকিয়ার ভেতরে যে সিলিয়া থাকে, তারপরে আমাদের চোখের পানি, লালারস, কানের ভেতরে থাকা সেরুমেন, পৌষ্টিক নারীর অ্যাসিড বা রেচন জননতন্ত্রের অ্যাসিড, সব জিনিসই কিন্তু আমরা বিভিন্ন অধ্যায়ে একটা একটা করে পড়ে আসছি। এখন এখানে আমরা একসাথে পড়তেছি যে জিনিসগুলো জীবাণু প্রতিরোধে কিভাবে ভূমিকা রাখে সেই বিষয়গুলো জানার জন্য। তাহলে বোঝা গেছে যে আমরা 3টে স্তর বলতেছি, ঠিক সেভাবে যেভাবে একটা চোর একটা বাড়িতে ঢোকার আগে 3টা ধাপ অতিক্রম করে, একইভাবে একটা জীবাণু এরকম আমাদের শরীরের কয়েকটা ধাপ অতিক্রম করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। কিভাবে? এবার এই জীবাণুটাকে যদি চোরের সাথে তুলনা করি, জীবাণুটা যখন আক্রমণ করবে, জীবাণুটা আমাদের তখনই ক্ষতি করতে পারে যখন আমাদের এই কোষগুলোতে চলে আসতে পারে, বা এই যে রক্ত জালিকার ভেতরে চলে আসতে পারে। স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছি, প্রথমে যখন এই জীবাণুটা এদিকে আসলো, প্রথমে সে একটা বাধাগ্রস্ত হলো। কোথায়? এই চামড়া দ্বারা, ত্বক দিয়ে, বা এখানে চুল আছে বা এগুলো গোড়া দিয়ে ঘাম বের হয় সেগুলো দিয়ে। এগুলো হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। যখন এই চামড়াটা কিছু করতে পারলো না, মনে করো ক্ষত আছে বা এই জায়গাটা কেটে গেছে, ফেটে গেছে, এদিক দিয়ে জীবাণুটা প্রবেশ করে গেল, জীবাণুটা ভিতরে চলে আসছে, এরপরে এর এর ভিতরে আবার কিছু বিশেষ কোষ আছে, এগুলোকে বলি ফ্যাগোসাইট, যারা জীবাণুকে খেয়ে ফেলতে পারে বা মেরে ফেলতে পারে। তো সেই সমস্ত কোষ এখানে আছে। যদি কোনো কারণেই সেই সমস্ত কোষও ওই জীবাণুকে মেরে ফেলতে ব্যর্থ হয়, ব্যর্থ কেন হবে? ব্যর্থ হতে পারে যে জীবাণুটা বেশি পরিমাণে শক্তিশালী, অথবা হতে পারে ওই জীবাণুকে মারার জন্য জীবাণু এত পরিমাণে আছে, এদেরকে মারার জন্য ওই সমস্ত কোষের সংখ্যা পর্যাপ্ত নয়, এমনও হতে পারে। এই কারণগুলোর কারণে জীবাণু কিন্তু পার হয়ে যেতে পারে। আচ্ছা, একটু তোমরা কানেক্টেড থাকো, আমি ব্যাক করতেছি। আচ্ছা, তাহলে আমরা স্তরগুলো সম্পর্কে জানলাম যে প্রথম স্তর এই চামড়া পার হয়ে সে ভিতরে চলে আসলো। দ্বিতীয় ধাপ, সে এই কোষের ভেতরে চলে আসলো। আরও ক্ষতি করার জন্য তাকে যেতে হবে আসলে রক্তে, যাতে করে সে রক্তের মাধ্যমে পরিভ্রমণ করে সারা শরীরকে আক্রমণ করতে পারে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এখন রক্তের ভেতরে আবার কিছু বিশেষ কোষ আছে, সেগুলোকে বলি আমরা অ্যান্টিবডি, ইন্টারফেরন, আরও বিশেষ কিছু রাসায়নিক পদার্থ আছে। তো সেই পদার্থগুলো যখন ব্যর্থ হয়, তখন ওই গোটা শরীরই ব্যর্থ, তখন জীবাণু ওই শরীরে যা ইচ্ছা তাই করতে পারবে। তাহলে এই যে এটা, এই 3টাই হচ্ছে আসলে 3টা স্তর। আমরা বিস্তারিত ধীরে ধীরে আরও ভেঙে ভেঙে পড়বো, এখন একটু কনসেপ্টের জন্য। তাহলে প্রথম স্তর প্রথমে একটা বাধা দিচ্ছে, দ্বিতীয় স্তর এখানে জীবাণুকে মারার জন্য কিছু জিনিস আছে, তারাও যখন ব্যর্থ হবে তখন জীবাণু চলে যাবে রক্তের ভেতরে, রক্তের ভেতরেও কিছু জিনিস থাকে জীবাণুকে প্রতিরোধ করার জন্য। তৃতীয় স্তরের এরাও যখন ব্যর্থ হয় তখন জীবাণুটা সারা শরীরকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। এই হচ্ছে 3টা প্রতিরক্ষা স্তর। এখন প্রথম প্রতিরক্ষা স্তর যেটা, এটাকে বলা হচ্ছে নন স্পেসিফিক রাসায়নিক ও গাঠনিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। আমরা এই ছবিটার দিকে তাকালেই বুঝতে পারি এটাকে বলা হচ্ছে নন স্পেসিফিক। কারণ কি? কারণ হচ্ছে আমার শরীরের জন্য, মনে করো যখন শীতকাল,
সে সময় আমার ত্বকের জন্য পানি বা একটা আর্দ্রতা এটা কিন্তু দরকার। কিন্তু এই চামড়াটা কি করতেছে, যে ভালো জিনিসকেও বাধা দিচ্ছে, খারাপ জিনিসকেও বাধা দিচ্ছে, অর্থাৎ জীবাণুকেও বাধা দিচ্ছে। আমার শরীরের জন্য মনে করো আমি লোশন মাখবো, সেই লোশনটাকেও সে বাধা দিচ্ছে, মানে লোশনটা ডিপে যাইতে একটু বাধা দিচ্ছে। মানে বিষয়টাকে আমরা এভাবে তুলনা করতে পারি যে তোমার বাবা মনে করে বাইরে থেকে বাসায় আসতেছে, তাহলে বাসায় এসে তাকে প্রথমে গেটে দাঁড়ায় থাকতে হবে, যতক্ষণ না গেট খুলবে সে ঢুকতে পারবে না। বাড়ির মালিকও ওখানে অপেক্ষা করতেছে ঢোকার জন্য, আর চোর যদি আসে সে তো ওখানে দাঁড়ায়েই থাকবে দরজা না ভাঙা পর্যন্ত। বুঝতে পারছো? তার মানে এগুলো হচ্ছে নন স্পেসিফিক, ভালো খারাপ দুই জিনিসকেই সে প্রতিরোধ করার চেষ্টা করে, এবং এটা বাহ্যিক তৈরি একটা প্রতিবন্ধক, একটা প্রতিবন্ধকতার মাধ্যমে সে এই স্তরটা তৈরি করতেছে। যদি এই প্রতিবন্ধক পার করে ভিতরে চলে আসতে পারে, তখন এর ভিতরে যে অংশটা, এটাকেও বলা হচ্ছে নন স্পেসিফিক অন্তঃস্থ কোষীয় রাসায়নিক প্রতিরক্ষা। এখন অনেক সময় এদিকে কিছু ভালো জিনিসও চলে আসে বা দরকার হয়, মনে করো কোনো একটা ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধের অংশটাও কিন্তু এখানে নষ্ট করে ফেলে এই কোষগুলো, অথবা জীবাণু ঢুকলে তো জীবাণুকে মেরে ফেলার চেষ্টা করে, তার মানে এটাও নন স্পেসিফিক, এই কথাটা বলা হচ্ছে। তৃতীয় হচ্ছে যদি রক্তের ভেতরে ঢুকে যায়, রক্তের ভেতরে যেই জিনিসগুলো থাকে জীবাণুকে মারার, ওরা হচ্ছে স্পেসিফিক, মানে ওরা শুধুমাত্র জীবাণুকেই মারবে, কোনো ভালো জিনিসকে মারবে না। এখন তোমার কোনো খাদ্য সার বা খাবার দাবারের কোনো একটা সারাংশ অথবা ওষুধের কোনো একটা প্রোডাক্ট, এই জিনিসগুলো যদি থাকে তাহলে তাদেরকে মেরে ফেলা বা ওগুলোকে সরায় ফেলার জন্য চেষ্টা করবে না, সে শুধুমাত্র জীবাণুকেই মারবে। অ্যান্টিবডি শুধু অ্যান্টিজেন বা জীবাণুকেই মারবে, এটা স্পেসিফিক। বোঝা গেছে? বাসায় যখন চোর ঢুকছে তুমি যখন দেখতে পাইলা, তখনই তুমি চিৎকার দিবা। তোমার ভাইয়াকে বাবাকে দেখলে তো চিৎকার দিবা না, তার মানে স্পেসিফিক, কাকে দেখলে চিৎকার দিতে হবে এটা তুমি জানো, কাকে দেখলে মারতে হবে সেটাও আমাদের এই রক্তকণিকা বা অ্যান্টিবডি রক্তের ভেতরে থাকে, এরা জানে। এই জন্য বলা হচ্ছে এটা তৃতীয় স্তরটা স্পেসিফিক ধরনের। তাহলে বোঝা গেছে আশা করি তিনটা স্তর, স্পেসিফিক, নন স্পেসিফিক কেন বলা হলো এবং কোন কোন অংশকে জুড়ে বলা হলো। এবার আমরা প্রথম প্রতিরক্ষা স্তর, এটা নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্রথম প্রতিরক্ষা স্তর বলতে কি বোঝো, বা এমসিকিউ আসতে পারে যে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ 9 কোনটি। তাহলে অংশ কি কি সেটা জানার জন্য আমাদের ফার্স্টেই হেডলাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে। অংশ হচ্ছে এই যে ত্বক, লোম, সিলিয়া, হেডলাইনগুলো যা যা দেওয়া আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে এমন একটা প্রতিরক্ষা স্তর যেটা বহিরাগত বস্তুকে ক্ষতিকর হিসেবে টার্গেট না করে, সব বহিরাগত পদার্থকেই ক্ষতিকর বিবেচনা করে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। অর্থাৎ বাইরে থেকে যাই আসুক না কেন সে মনে করবে সবই খারাপ, অর্থাৎ লোশনকেও খারাপ মনে করবে, জীবাণুকেও খারাপ মনে করবে, মানে সবই খারাপ, প্রত্যেকটাকে সে বাধা দিবে, এই কথাটা বলা হচ্ছে। তাই এই স্তরটি নন স্পেসিফিক নামে পরিচিত। এরকম প্রথম স্তর হিসেবে আমরা শুধু ত্বককেই এখানে এখন পর্যন্ত পড়লাম, ত্বক ছাড়াও আরও কিছু জিনিস আছে যারা এই প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে কাজ করে। কি কি আছে সেই জিনিস আমরা ধীরে ধীরে খেয়াল করব। প্রথমে আমরা ত্বক সম্পর্কে জেনে নিই, ত্বক নিয়ে যেহেতু বলতেছি বারবার। তাহলে স্কিন বা এই ত্বকটা কিভাবে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে। 1 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য এবং অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য। যদি এই জিনিসটা অভেদ্য হয় তাহলে যে কোনো জিনিসকেই সে বাধা দিবে, মানে জীবাণুকে তো সে বাধা দিবেই। কেরাটিনময়, কেরাটিনময় জায়গা যে জিনিসগুলো রাসায়নিকভাবে কেরাটিন সমৃদ্ধ সেগুলো আসলে শুকনা ধরনের। এই যে আমাদের চামড়া তো শুকনা, ভেজা না, কিন্তু আমাদের জিহ্বা বা গালের ভেতরে যে চামড়া ওগুলো আবার কেরাটিন নয়, যার কারণে ওগুলো আর্দ্র বা ভেজা। আমি আসলে পরিবেশটা বোঝাচ্ছি। তাহলে আমাদের এই যে বাইরের যে চামড়া বা ত্বক এগুলো কেরাটিনময় হওয়ার কারণে এগুলো এরকম শুষ্ক হয়ে থাকে। যেই জায়গাগুলো শুষ্ক সেই জায়গাতে জীবাণু এসে সহজে আটকাইতে পারে না। তাহলে বোঝা গেছে যে যেহেতু এটা কেরাটিনময়, যেহেতু বায়ুরোধী, যেহেতু অভেদ্য ধরনের, তাই এগুলো শুধু ভাইরাস ব্যাকটেরিয়াই নয়, যে কোনো জিনিসকেই প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। এবং আমাদের যে ত্বকটা আছে এই ত্বকটা নিয়মিতই প্রতিস্থাপিত হচ্ছে। মনে করো কোনো একদিন গোসল করতে গেছো, গোসল করতে গিয়ে মানে মনে হচ্ছে যে এত ময়লা উঠতেছে শরীর থেকে, মনে হয় আজকে একদিনে একদম ফর্সা হয়ে গেলাম, এরকম মনে হতে পারে। আসলে আমাদের শরীরে সাবান দেওয়ার পরে যে ময়লাগুলো চলে যায়, হ্যাঁ ময়লা তো থাকেই, একই সাথে মৃত কোষের একটা বড় অংশ থাকে এর মধ্যে।
প্রত্যেক দিনে আমাদের শরীর থেকে কিছু কোষ মারা যাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে এবং এগুলো রিপ্লেস হচ্ছে। এখন মনে করো যে তোমাদের কোনো একটা জমি আছে এবং সেই জমিতে ভালো মতো দেখাশোনা করতে যাও না, পড়ে আছে তো পড়েই আছে, কে এসে ওখানে থাকতেছে খাচ্ছে, দেখার সময় নেই। তাহলে কি হবে, ওই জায়গাটা অন্য কেউ এসে বলবে যে হ্যাঁ এই জায়গাটা আমার, দখলদারিত্বের কথা কেউ বলতেই পারে। কিন্তু যদি ওই জায়গাটা নিয়মিত পরিষ্কার করা হয়, দেখাশোনা করা হয়, নজরদারি করা হয়, এই সাহস আর কেউ করবে না। এই যে যে ত্বকের যে কোষগুলো আছে, এই কোষগুলো নিয়মিত প্রতিস্থাপিত হয়। এখানে যে কোষটা আজকে দেখতেছি, কয়েকদিন পর হয়তো এই কোষটা পড়ে গিয়ে ধ্বংস হয়ে এখানে নতুন কোষ তৈরি হবে, যার কারণে জীবাণু এসে এখানে গেড়ে বসে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবাণু এসে যদি এখানে বসেও যায়, এই ত্বকটা উঠে চলে যাবে, অর্থাৎ জীবাণু সহ এটা ওয়াশ আউট হয়ে যাবে এবং নতুন একটি স্তর তৈরি হবে, যার কারণে জীবাণু এসে এখানে বসে থাকতে পারবে না। তার মানে আমরা বলতে পারি জীবাণুকে প্রতিরোধও সাহায্য করছে এই নিয়মিত প্রতিস্থাপিত হওয়ার মাধ্যমে। এবং এখানে যে ত্বক আছে, এখানে কিছু লোমকূপ আছে, ঘর্মগ্রন্থি আছে, এগুলো থেকে ঘাম বের হয় বা যে তরল পদার্থ নিঃসৃত হয় সেগুলো অ্যাসিডিক ধরনের, পিএইচ কম। যে সমস্ত জায়গা অ্যাসিডিক পিএইচ বা পিএইচ কম থাকে, সেই সমস্ত জায়গা এই অণুজীবের জন্য ক্ষতিকর, মানে অণুজীব ওখানে টিকতে পারে না। আমাদের পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আসলে সেজন্যই ক্ষরিত হয়, কিছু এনজাইমকে সে সক্রিয় করে, ঠিক আছে, একই সাথে আমাদের খাবারের সাথে যে জীবাণুগুলো ঢোকে সেই জীবাণুগুলোকেও কিন্তু সে মেরে ফেলে, এটাও তার কাজ। সুতরাং আমরা এইটা আগে থেকে জানি। এবং একই সাথে এখানে সোয়েট পোর বা ঘর্মগ্রন্থির যে জায়গাগুলো আছে, সেখান থেকে ঘাম আসার কারণে একটা অ্যাসিডিক মাধ্যম তৈরি হয়, যার কারণে এখানে জীবাণুগুলো আসলে বেশিক্ষণ টিকতে পারে না। একই সাথে এই ত্বকে আরও কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয় যেগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অর্থাৎ জীবাণুকে প্রতিরোধ করার মতো বা জীবাণুকে মেরে ফেলার মতো কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয় এই ত্বক থেকে, যেগুলো ওই জীবাণুকে দুর্বল করে দেয় অথবা মেরে ফেলে। তাহলে আমরা 4টা পয়েন্ট পড়লাম যে এটা কেরাটিনময় অর্থাৎ শুকনা ধরনের, এখানে অ্যাসিডিক পিএইচ নিয়ন্ত্রিত হয়, এটা নিয়মিত প্রতিস্থাপিত হয় এবং অ্যান্টিবায়োটিক ক্ষরিত হচ্ছে। যেই 4টা বৈশিষ্ট্যের কারণে এখানে জীবাণুগুলো আগে এসে দুর্বল হয়ে যায় বা এই স্তরটা ভেদ করে আর ভিতরে প্রবেশ করতে পারে না, আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। যদি পার করে যায় তখন বলতে হবে যে প্রথম স্তরটা ভেঙে গেছে, প্রথম স্তর কাজ করে নাই। আচ্ছা, তাহলে প্রথম স্তরের এটা একটা উদাহরণ ছিল ত্বক। ত্বক ছাড়াও আরও কিছু আছে, যেমন লোম। কোথায়? আমাদের নাকের ভিতরে এই যে লোম, ধুলা ময়লা আটকে যাওয়ার জন্য কিন্তু সাহায্য করে। অনেক আছে যে নাকের ভেতরে লোম কেটে ফেলে না, যেগুলো যাদের বড় হয়ে যায় বাইরে থেকে দেখা যায় হ্যাঁ সেইটা কেটে ফেলা যায়, কিন্তু পুরোটা ভিতরে কেটে ফেলা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসগুলো দিয়েছেন যে জিনিস আমাদের দরকার। অদরকারি কোনো জিনিস আমাদের শরীরে নাই, সবই দরকারি জিনিস। যখন ধুলাবালির মধ্যে দিয়ে যায় তখন আমাদের শরীরে এতগুলো ধুলা ঢুকে এবং ফুসফুসে যায়, ফুসফুসে জমা হয়ে, তো বুঝতেই পারতেছি কি পরিমাণে জীবাণু ঢুকবে, ধুলাবালি ঢুকে আমাদের ক্ষতি হবে। কিন্তু এই যে চুলগুলো, লোমগুলো থাকার জন্য সেগুলো কিন্তু ছাঁকনির মতো কাজ করতেছে, ধুলাগুলো আটকে যায়, জীবাণুগুলোও আটকে যাচ্ছে যতটা সম্ভব, যার কারণে ফুসফুসের ভেতরে তুলনামূলক কম জীবাণু বা ধুলাবালি যাচ্ছে। বিজ্ঞানী ইবনে সিনা, একজন মুসলিম বিজ্ঞানী, তিনি বলেছেন যে মানুষ হয়তো শত শত বছর বাঁচত যদি না তাদের ফুসফুসে এত পরিমাণ ধুলা এবং ধোঁয়া ঢুকত। এটা বহু আগের কথা। আসলেই তাই যে আমাদের ফুসফুস অনেক ভালো কাজ করতে, আমরা আরো কম জীবাণু দ্বারা আক্রান্ত হতাম যদি আমাদের চারপাশে এত ধুলা, এত ধোঁয়া না থাকতো। এরপরে দেখি 3 নম্বর পয়েন্ট, সিলিয়া। আমরা সিলিয়া সম্পর্কে পড়েছিলাম যে আমাদের ট্রাকিয়ার ভেতরে কিছু আন্দোলনক্ষম বা নরমক্ষম এরকম জিনিস থাকে, এগুলোকে সিলিয়া বলি আমরা। এই সিলিয়াগুলো সবসময় নড়াচড়া করতে থাকে যাতে করে একটা আপওয়ার্ড মুভমেন্ট বা উপরের দিকে একটা ধাক্কা দিতে থাকে, বাইরে থেকে যদি কিছু প্রবেশ করেও যায় সেই জিনিসকে যাতে করে ঠেলে বাইরে বের করে দিতে পারে। যদি কোনো কিছু ঢুকে যায়, হতে পারে ধুলা, হতে পারে ভাতের কণা, তখন কি হয়, আমাদের কাশি হয়, তখন ফুসফুস হঠাৎ করে সংকুচিত হয়, যার কারণে কাশি হয়ে জিনিসটা তখন বের হয়ে চলে আসে। এই সিলিয়াগুলো তাহলে ফুসফুস থেকে জিনিসকে বের করে দেওয়ার জন্য সাহায্য করে। তাহলে ত্বক কিভাবে সাহায্য করে?
চুল কিভাবে সাহায্য করছে, লোম কিভাবে পড়লাম, সিলিয়া কিভাবে সাহায্য করছে এটাও পড়লাম। এরপর আসি আমরা অশ্রু এবং লালা এই দুইটা কিভাবে সাহায্য করছে। এটা হচ্ছে আমাদের অশ্রু গ্রন্থি, আমরা চোখের অধ্যায়ে পড়েছিলাম অশ্রু গ্রন্থি। এখান থেকে অশ্রু বের হচ্ছে, এখানে আসছে, তারপরে এদিক থেকে পাংটাম দিয়ে এদিকে চলে আসছে, ল্যাক্রিমাল ডাক্টে চলে আসতেছে, তারপর নাকে গিয়ে এটা উন্মুক্ত হচ্ছে, যার কারণে কান্নাকাটি করলে তখন নাকেও পানি চলে আসে, আসলে এই কারণেই চলে আসে। আমরা জানি যে চোখ থেকে যে পানিটা ঝরে অ্যাকুয়াস হিউমার ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে যেটা আসে, এর পিএইচটা অ্যাসিডিক ধরনের, 6.4 কি 3.5 সম্ভবত, আমার খেয়াল হচ্ছে না। লাইসোজাইম এনজাইম থাকে, এবং একই সাথে আমাদের যে লালা গ্রন্থির থেকে আসা লালা, সেখানেও লাইসোজাইম এনজাইম থাকে, এবং এই দুই মানে এই এনজাইম থাকার জন্য আমাদের চোখ বা মুখের ভেতরে যাওয়া জীবাণুগুলো কিন্তু দুর্বল হয়ে যায় বা মারা যায়। আমরা আগে পড়ে এসেছি এগুলা। তাহলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, লাইসোজাইম এনজাইম কোথায় থাকে, বা অশ্রু লালাতে কোন এনজাইম থাকে, এইভাবে কোশ্চেন আসে। এই লাইসোজাইম এনজাইম তাহলে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করতেছে। আর একই সাথে লালা আমাদের মুখ গহ্বরকে মানে শুধু জীবাণু থেকে রক্ষা করতেছে না, বরং আমাদের মুখে ভেজা রাখতে সাহায্য করতেছে, সিক্ত রাখতে সাহায্য করতেছে। না হলে আমরা তো কথাই বলতে পারতাম না, মুখগুলো আটকে থাকতো। যখন আমরা খুব টেনশনে পড়ে যাই, ভয় লাগে, তখন গলা শুকায় যায়, তখনই তো কথা বলতে পারি না। সুতরাং বুঝতে পারছি এই জায়গাগুলো ভেজা থাকা দরকার, আর সেটা করতেছে আমাদের এই যে স্যালাইভা বা লালা। এখন ওই একই কথা, যদি এই জায়গাটা ভেজা না থাকতো, এই জায়গাটা যদি ভেজা না থাকতো, তাহলে তো এখানে কোনো তরল পদার্থের ফ্লো থাকতো না। যদি ফ্লো না থাকতো, তাহলে জীবাণুগুলো এখানে বসে জমা হইতে থাকতো, সংখ্যা বৃদ্ধি করতে থাকতো। কিন্তু এখানে সবসময় একটা ফ্লো থাকার কারণে, বা এখানে আমরা ঢোক গিলে এগুলো থুতু খেয়ে গিলে ফেলতেছি, যার কারণে এখানে জীবাণুগুলো আসলে বসে থাকতে পারতেছে না, এগুলো আমরা খেয়ে ফেলতেছি। বা এখান থেকে যখন নাকে চলে যায়, নাক আবার আমরা টেনে নিয়ে মুখে নিয়ে তারপর গিলে ফেলি। মোট কথা সবই আমরা গিলে ফেলি, এবং গিলে ফেলার পরে আমাদের পাকস্থলীর ভিতরে অ্যাসিডের ক্রিয়ায় সেগুলো কিন্তু মারা যাচ্ছে। আলটিমেটলি আমাদের এই যে চোখের পানি, লালা, এগুলো প্রথমে একে দুর্বল করে বা মেরে ফেলে, এবং পরবর্তীতে সেগুলো আমাদের পাকস্থলীতে গিয়ে একসময় ধ্বংস হয়ে যায়। মোট কথা আমাদেরকে অণুজীবের সংক্রমণ থেকে রক্ষা করছে। এরপরে আমরা আসি যে আমাদের কানের ভেতরে, কানের ভেতরে যে মোম জাতীয় যে পদার্থ আমরা কানের ময়লা বলি, আসলে ময়লা কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেমন দেখি তেমন নয়। এগুলো আসলে ধুলাবালি বা আরো অন্যান্য নোংরা পদার্থ মিলে তখন এরকম খারাপ একটা কালার আসে, কিন্তু আসলে এটা একটা হলদে চটচটে ধরনের পদার্থ, যেটা এই যে বহি অডিটরি মেটাস বা কর্ণকুহর এর মেমব্রেন থেকে, কিছু বিশেষ কোষ থেকে এই মোম জাতীয় পদার্থগুলো ক্ষরিত হয়, এবং বাইরে থেকে ধুলাবালি ঢুকলে সেটা আটকে যায়, যাতে করে টিম্প্যানিক মেমব্রেনটা পরিষ্কার থাকে, এবং একই সাথে ভেতরে আর্দ্রতাও মেনটেন করে। এগুলো পড়েছিলাম। এই সেরুমেন বা মোমের মতো এই পদার্থটা, এটাও হচ্ছে কিছুটা অ্যাসিডিক ধর্মী, এটাও কিছুটা অ্যাসিডিক ধর্মী, যার কারণে এখানে যদি কোনো জীবাণু প্রবেশ করে যায়, সেই জীবাণুগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। প্রকৃতপক্ষে আমরা আসল সেরুমেনটা দেখতে পাই না, কেননা ধুলাবালি বা নোংরা পদার্থ এগুলো এসে বা জীবাণুগুলো এসে এর সাথে বাইন্ড হয়ে যায়, যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে যাওয়ার পরে সেগুলো দলা পাকায়, তখন আমরা তাকে বলি কানের খৈল। ওই যে হাটে বিভিন্ন জায়গায় কান পরিষ্কার করে দেয়, খৈল বের করে দেয়, এই কথা বলে। তো সেগুলো হচ্ছে আসলে ওই জিনিস, কানের ময়লা। এরপরে আমরা আসি যে পৌষ্টিক নালীর অ্যাসিড। তাহলে আমাদের গায়ের চামড়া দিয়ে আমরা প্রতিরোধ করলাম জীবাণু, চোখের লালার লাইসোজাইম এনজাইম প্রতিরোধ করার চেষ্টা করলাম, তারপরে আমাদের কান দিয়ে জীবাণু ঢুকতে পারে, সেদিকে সেরুমেন আছে, এরাও প্রতিরোধ করতেছে। সব জায়গার জীবাণুগুলো আমরা ঢোক গিলে, চোখ দিয়ে বা নাক দিয়ে জীবাণুগুলো আমরা যখন গিলে ফেলবো, তখন কি হবে? গিলে ফেললে সেটা আমাদের এই যে পাকস্থলীতে চলে আসতেছে, আর আমরা জানি পাকস্থলীতে শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক কিছু এনজাইম নিঃসরিত হয়, যেই এনজাইমগুলোর প্রভাবে সেই জীবাণুগুলো আসলে ধ্বংস হয়ে যায়।
এটা একটা ব্যাপার। এরপর আসি আমরা রেচন জননতন্ত্রের অ্যাসিড। আমাদের রেচন জননতন্ত্র, এখানেও কিছু অ্যাসিডিক ব্যাপার স্যাপার থাকে। আমরা পড়েছি আগে যে স্ত্রী প্রজননতন্ত্রের ক্ষেত্রে যে যোনিপথের এদিকে এখানে এক ধরনের লিকুইড পদার্থ থাকে, যার কারণে ওখানকার পিএইচটা কম থাকে, অর্থাৎ অ্যাসিডিক ধর্মী। এছাড়াও আমাদের মূত্রনালী বা এই জায়গাগুলো কিন্তু অ্যাসিডিক ধর্মী। সাধারণত আমাদের মূত্রটা অ্যাসিডিক হয়ে থাকে সাধারণত, তবে ক্ষারীয় বা এগুলো হতে পারে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের ভিত্তিতে। সুতরাং এই জায়গাগুলোতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলো কিন্তু আসলে জীবাণুকে মেরে ফেলার জন্য সাহায্য করে। এখানে বলা হচ্ছে যে যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। এই যে বললাম পিএইচ কম থাকে, অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা কোন অ্যাসিডের জন্য? ল্যাকটিক অ্যাসিডের জন্য। আর এই ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। আসলে জীবাণু তখনই প্রবেশ করে যখন আমরা একটু অপরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, অপরিচ্ছন্ন থাকি তখন। তো এখন আমরা যদি পরিচ্ছন্ন থাকি বা চেষ্টা করি সবসময় পরিচ্ছন্নতা থাকার, তারপরে তো ভুলক্রমে বা বিভিন্নভাবে আমাদের এই রুটগুলো দিয়ে, অর্থাৎ নাক, মুখ, চোখ, কান, তারপরে আমাদের ক্ষত ত্বক বা চামড়া, এছাড়া আমাদের মুখ দিয়ে আমরা যে গিলে ফেলতেছি, বা আমাদের মূত্রনালী, এই জায়গাগুলো দিয়ে কিন্তু জীবাণু ঢুকে। তাহলে আমরা আসলে সেগুলাই পড়লাম, এই জায়গাগুলো দিয়ে কিভাবে জীবাণু না ঢুকতে পারে তার জন্য কি কি ব্যবস্থা আছে, এবং সেগুলো হচ্ছে এই কয়েকটা হেডলাইনের ভিত্তিতে। খুব ভালো করে পড়ে ফেলতে হবে, সামনের দিন কিন্তু এগুলো ধরবো, সামনের দিন ধরবো, আমাকে বুঝায় বলতে হবে। আর যদি কেউ পরে জয়েন করো তাহলে ক্লাস শেষে কোশ্চেন করব। আমাদের টাইম লিমিট শেষ হয়ে গেছে, আমরা নতুন করে জয়েন করি একই আইডি পাসওয়ার্ড দিয়ে। আমরা এতক্ষণ যা যা জানলাম, যে কোনো কারণে মনে করো যে আমাদের কোনো একটা জায়গার শরীরের ত্বক কেটে গেছে, এবং কেটে গিয়ে সেই জায়গা দিয়ে জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে গেল চামড়াটা ঠিকঠাক না থাকার কারণে। আবার হতে পারে যে আমাদের চোখের কোনো অসুখ হয়েছে, যার কারণে ওখান থেকে লাইসোজাইম এনজাইমটা ঠিকমতো আসে নাই। লাইসোজাইম এনজাইমটা ঠিকমতো না আসার জন্য জীবাণুটা সহজে ওখানে খারাপ প্রতিক্রিয়া তৈরি করতে পারছে। আবার হতে পারে যে কানের ভেতরে সেরুমেন নাই, অর্থাৎ আগের সেই ঘটনাগুলোর যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ওই সমস্ত জায়গা দিয়ে কিন্তু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে যেতে পারে। যদি আমাদের শরীরে জীবাণুগুলো প্রবেশ করে যায় এবং প্রথম প্রতিরক্ষা স্থল যদি জীবাণুকে না ঠেকাতে পারে, ঠিক তেমনইভাবে যে আমার বাসার দেওয়াল চোরকে যদি বাধা না দিতে পারে, তাহলে চোর দেওয়াল টপকে ভিতরে ঢুকে যাবে। একইভাবে আমাদের ত্বক, লোম, সিলিয়া, অশ্রু, লালা, সেরুমেন, এই সমস্ত জিনিস জীবাণুকে প্রথম ধাক্কায় যদি প্রতিরোধ করতে না পারে, তখন সে ভেতরে চলে আসবে, অর্থাৎ দেওয়াল টপকে তখন সেই চোর আমার বাড়ির দরজার সামনে চলে আসবে। এখন সেই দরজার সামনে যখন চলে আসলো বা ত্বক ভেদ করে যখন জীবাণু কোষের ভিতরে চলে আসলো, এবার কি হবে? এবার আমরা খেয়াল করি যে বাহ্যিক তলীয় সেই জিনিস পার করে যখন ভেতরে চলে যায়, তখন আমাদের ভেতরের প্রতিরক্ষা তন্ত্রগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এটাও নন স্পেসিফিক ধরনের প্রতিরক্ষা স্তর। আর এখানে 6 ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের বইয়ে। এই সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি জিনিস আছে? এক নম্বর বলা হচ্ছে ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটোসিস কাকে বলে, কিভাবে হয়, তোমরা বিস্তারিত পড়েছো, কিন্তু প্রথম অধ্যায়ের দিকে পড়েছো, লাইসোজোমের কাজ পড়ছিলাম। তো এখানে আমরা সেরকমই কিছু একটু আবার খেয়াল করি, যে বড় আকারের শ্বেত রক্তকণিকা যেগুলো আছে সেগুলো কিন্তু অণুজীবকে এরকম করেই খেয়ে ফেলতে পারে। এই যে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছি, আমরা পড়েছিলাম যে শ্বেত রক্তকণিকার ভেতরে লাইসোজোমের পরিমাণটা বেশি থাকে। প্রত্যেকটা কোষে নির্দিষ্ট পরিমাণ লাইসোজোম থাকে, কিন্তু শ্বেত রক্তকণিকাতে লাইসোজোম থাকে বেশি পরিমাণে, কেননা এরা বেশি পরিমাণে জীবাণুকে ধ্বংস করার কাজগুলো করে থাকে। যখন বাইরে থেকে কোনো খারাপ পদার্থ বা বর্জ্য পদার্থ অথবা কোনো জীবাণু, যে কোনো জিনিস হতে পারে, বর্জ্য পদার্থ অথবা কোনো জীবাণু, এগুলো যখন প্রবেশ করে, তখন শ্বেত রক্তকণিকা ঘনপথ বর্ধিত করে একে গ্রাস করে নেয় এবং ভিতরে প্রবেশ করার নিচ্ছে।
পরবর্তীতে লাইসোজোমের সাথে মিলিত হয়ে ওকে ধ্বংস করে বের করে দিচ্ছে, মানে জীবাণুটাকে মেরে ফেললো। এখন এই মেরে ফেলার কাজটা কে করতেছে? আমরা বললাম ফ্যাগোসাইট করতেছে। এই ফ্যাগোসাইট বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যারা করে তারা আসলে কে? তারা আসলে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আছে 5 রকমের, আমরা জানি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। এই 5 ধরনের মধ্যে আসলে কারা কাজটা করতেছে? এই কাজটা কারা করতেছে এই 5 রকমের মধ্যে? এই 5 রকমের মধ্যে যারা করতেছে তারা হলো নিউট্রোফিল একটা এবং ম্যাক্রোফেজ একটা। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ কি? নিউট্রোফিল আমরা তাকে বলি যখন শ্বেত রক্তকণিকাটা আমাদের রক্তনালীর ভিতরে থাকে। রক্তনালীর ভিতরে যখন থাকে তখন তাকে বলি আমরা নিউট্রোফিল। নিউট্রোফিলের বৈশিষ্ট্য কি কি সেগুলো কিন্তু আমরা ইতোমধ্যে আগে পড়েছি, যেটা দানাদার নাকি অদানাদার, তারপরে এর ভেতরে নিউক্লিয়াসের খণ্ড কয়টা আছে সেগুলো কিন্তু আমরা আগে জেনেছি। আর রক্তের ভেতরে আরেকটা আছে, সেটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট একটা, মনোসাইট একটা। এগুলো কিন্তু সবই রক্তের ভেতরে থাকে, কিন্তু যদি কোনো কারণে মনোসাইটটা রক্ত পার হয়ে টিস্যুতে চলে আসে, যদি রক্ত পার হয়ে টিস্যুতে চলে আসে তখন সেই মনোসাইটের নামই হয়ে যায় আসলে ম্যাক্রোফেজ। আমি একটা ছবি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা এই ছবিটা একটু খেয়াল করতে পারি। যখন এই রক্তনালীর ভেতরে যে এই জিনিসটা আছে তখন বলতেছি এটা হচ্ছে নিউট্রোফিল, এবং রক্তনালীর ভিতরে যদি জীবাণু থাকে সেই জীবাণুকে মেরে ফেলতে পারে। জীবাণুটা যদি এদিকে এসে রক্তনালীর ভিতরে ঢুকে যেত তখন এখানেই তাকে খেয়ে ফেলতো বা ধ্বংস করে ফেলতো। কিন্তু তার আগে এই নিউট্রোফিলগুলো রক্তর ভেতর থেকে, রক্তনালীর ভিতর থেকে প্রাচীর ভেদ করে সে কোষে চলে আসে। রক্তের জিনিস কোষে চলে আসলো, কে চলে আসলো? মনোসাইট চলে আসলো। মনোসাইট যদি এইভাবে চলে আসে তখন আমরা এই মনোসাইটকে বলি সে হচ্ছে ম্যাক্রোফেজ, অর্থাৎ অঞ্চল হিসেবে তার নাম আলাদা। রক্তের ভেতরে থাকলে এর নাম মনোসাইট, আর যদি বাইরে চলে আসে তখন ওই মনোসাইটকেই বলতেছি আমরা ম্যাক্রোফেজ। পরে এটা নিয়ে আরো বিস্তারিত জানবো, আপাতত এটুকু মনে রাখি আমরা, না হলে তো আবার পরে পড়তেই হবে। তাহলে এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এগুলো আসলে অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে। আমরা এগুলো কিন্তু আগে পড়েছিলাম যে কোনটা কোথা থেকে তৈরি হয়। রক্তের অধ্যায়ে আমরা পড়েছিলাম যে কে স্টেম কোষ থেকে তৈরি হয়, কে মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়, কে মাইলোব্লাস্ট, এগুলো আমরা পড়েছিলাম আগে। তাহলে স্পেসিফিক কোন কোষ থেকে তৈরি হয় এগুলো আমরা রক্তের চ্যাপ্টারে পড়েছি। আর এখন আমরা একটা কথা জানবো, এরা তৈরি হয়ে আসে অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে তৈরি হয়ে এসে রক্তের ভেতরে এখানে থাকতেছে, রক্তের ভেতরে নিউট্রোফিল জীবাণুকে মারতেছে, এবং প্রয়োজন বিশেষে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে গ্রাস করে কোষের ভেতরে, রক্তের বাইরে। তো শুধু জীবাণু হজম করা বা খেয়ে ফেলাই কি এর কাজ? না, সেটা না। সে জীবাণুকে মারবে, একই সাথে জীবাণু ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাবলী হওয়ার সময় কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। কিছু বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, মনে করে এখানে কোনো একটা বর্জ্য পদার্থ তৈরি হয়েছে, সে ওটাকেও খেয়ে ফেলে, মানে সে জায়গাটাকে পরিষ্কার করে ফেলে। একই সাথে জীবাণুকে মারে বহিরাগত জিনিস থেকে, এবং একই সাথে সে ওখানকার বর্জ্য পদার্থগুলোকেও খেয়ে ফেলে। যার কারণে একে বলা হচ্ছে, একে ধাঙর বলা হচ্ছে। ধাঙরের আসলে সুন্দর বাংলাটা কি, এটাই আসলে সুন্দর বাংলা, আমি ঠিক বলতে পারতেছি না। মানে ঝাড়ুদার টাইপের বা সর্বভুক বা ময়লা খেয়ে ফেলে, এই ধরনের জিনিসকে ধাঙর বলা হচ্ছে। যেহেতু এরা জীবাণুকে মেরে ফেলাই শুধু নয়, অন্যান্য বর্জ্য পদার্থ সহ এই জিনিসগুলোকেও এরা খেয়ে ফেলতেছে, জায়গাটা পরিষ্কার করতেছে, এই জন্য এদেরকে ধাঙর বলা হচ্ছে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ধাঙর বলা হয় কাকে বা কোনটাকে? ফ্যাগোসাইট এদেরকে। সেকেন্ডলি আমরা আসি এনকে সেলস বা ন্যাচারাল কিলার সেলস।
আমাদের সবারই বাঙালিদের বিশেষ করে একটা ধারণা আছে যে আমাকে ওষুধ খাওয়াই লাগবে, মানে এমনি একটা ভালো মানুষ আছি তাও মনে হয় যে আরো ওষুধ খাইলে মনে হয় আরো ভালো থাকবো, মানে ওই যে সুখে থাকলে ভূতে কিলায় টাইপের আর কি সমস্যা। আবার অনেকের আছে যে সামান্য একটু সমস্যা, হয়তো স্কিনে একটু দাগ হয়েছে, হ্যাঁ সেজন্য তাকে ওষুধ খাইতে হবে, না হলে সে ঠিক হবে না, অসুস্থ হয়ে যাচ্ছে, একটা মনের মধ্যে একটা তার খটকা চলে আসে। আসলে এগুলো কিছুই না। আবার এমনও হয় অনেক সময় যে সিরিয়াস একটা অসুখ, জ্বর হয়েছে, কাশি হয়েছে, সে কোনো ওষুধই খায় নাই, তারপরেও সেরে গেছে। অথবা তার একটা ঘা হয়েছে, সে কিছুই করে না, এটা এমনিই সেরে গেছে। তাহলে কি ঝাড়ফুঁকে সেরে গেছে, এরকম কথা হইতে পারে। হতে পারে যে সে কোনো কবিরাজের কিছু খাইছিল এই জন্য সেরে গেছে। আবার এমনও অনেক আছে যার কিছুই করেনি, এমনিও সেরে গেছে। তার কাহিনীটা কি আসলে? কাহিনী হচ্ছে আল্লাহ তালা আমাদের শরীরের মধ্যে এমন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, সেই সফটওয়্যারের জন্য জীবাণুগুলো এমনিই মারা যায়। এই যে আমাদের অনেক সময় স্কিনে এরকম স্কিন ট্যাগ হয় বা আঁচিল হয়, আঁচিল হইলে কি আমরা সবাই আগে হোমিওপ্যাথিকে দৌড়াই। না, হোমিও ভালো কাজ করে, আসলেই ভালো কাজ করে, কিন্তু পরবর্তীতে এই হোমিও যদি কেউ নিয়মিত নেয় বিভিন্ন অসুখের জন্য, এটার সাইড ইফেক্ট অত্যন্ত খারাপ। হয়তো সাময়িকভাবে অল্প সময় তোমার সব এই অসুখগুলো সেরে যাচ্ছে, কিন্তু শেষ বয়সের দিকে গিয়ে এই জিনিসগুলো সাইড ইফেক্ট যে কতটা খারাপ তখন বোঝা যাবে, এখন হয়তো বোঝা যাবে না এই বয়সে। এই জন্য পারতপক্ষে এগুলো অ্যাভয়েড করাই ভালো। ইংল্যান্ডে অলরেডি হোমিওপ্যাথিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে মনে হয়, এরকম একটা শুনেছিলাম, কেননা এটার অনেক সাইড ইফেক্ট আছে, যদিও সাময়িকভাবে মনে হয় যে কিছুই সমস্যা নাই। তাহলে এই যে যে জিনিসগুলো আছে, এটা কেন তৈরি হলো, এই আঁচিলগুলো কেন তৈরি হলো? এটা তো অপ্রয়োজনীয় অংশ তৈরি হয়েছে। আমরা বলতে পারি এটা ছোটোখাটো একটা টিউমার, মানে এটা তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু এটা তৈরি হয়ে গেছে অনিয়ন্ত্রিতভাবে, তার মানে এটা ছোটোখাটো একটা টিউমার টাইপের, ক্যান্সার কোষ। এটা ক্যান্সার কোষ না, এই টাইপের আরও কিছু কোষ আছে আমাদের শরীরে যেগুলোকে আমরা ক্যান্সার কোষ বলতে পারি, বা ক্ষতিকর কিছু কোষ আছে, টিউমার কোষ আছে। এই কোষগুলোকে আমাদের শরীরের এই যে ফ্যাগোসাইট যেগুলো ছিল ওরা ছাড়াও আরও বিশেষ ধরনের কিছু কোষ আছে যেগুলো আসলে পরিবর্তিত শ্বেত রক্তকণিকা, যাদেরকে নাম দেওয়া হচ্ছে সহজাত মারণ কোষ বা এনকে সেলস বা ন্যাচারাল কিলার সেলস। এই কোষগুলো কিন্তু আসলে সেই খারাপ পদার্থগুলোকে মেরে ফেলতেছে, যার কারণে কোনো হোমিওপ্যাথি না খাইলেও দেখা যায় যে একসময় জিনিসগুলো ঠিক হয়ে গেছে। কেন ঠিক হলো? এমনি ঠিক হয়ে গেছে। আসলে এমনি ঠিক হয় নাই, যে এনকে সেলস বা এদের প্রভাবে এখানকার কোষগুলো কিন্তু ধ্বংস হয়েছে, যার কারণে একসময় জিনিসগুলো সেরে গেছে। কিন্তু নাম হলো কার? যদি একবার তুমি হোমিওপ্যাথির অমুক ডাক্তারের মুখটাও দেখে আসো, নাম হয়ে যাবে যে হ্যাঁ ওই ডাক্তারের কাছে গেছিলাম এই জন্য সেরে গেছে। বললাম এতে কাজ হয়, আবার অনেক সময় কাজ হয় না, কিন্তু এমনি সেরে যায়, নাম হয় অমুকের, নাম হয় তমুকের। তোমাদেরকে হেপাটাইটিস পড়ানোর সময় চুনিয়ে পাড়ার কাহিনী বলছিলাম, কিছুই করে না, জাস্ট হাতটা ধুয়ে হলুদ রং, নিজের হাতেরই হলুদ রং বের করে, নাম হয় অমুক কবিরাজের, কিছুই না। তাহলে এই যে যে ব্যাপার, প্রাকৃতিকভাবে আমাদের শরীরের কিছু ক্ষতিকর কোষ, ক্যান্সার কোষ, টিউমার কোষ, এগুলোকে নষ্ট করে দিচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল, যার কারণে আমরা সুস্থ থাকতে পারতেছি। আমরা কি পড়তেছি? দ্বিতীয় স্তর, অর্থাৎ আমার দেওয়াল যখন চোরকে প্রতিরোধ করতে পারলো না, তখন আমার গেট কিভাবে এবার চোরকে আটকায় আমরা সেটা পড়তেছি। আমার গেটটা কতটা শক্তিশালী, কিভাবে এটা কাজ করে। হতে পারে যে আমার গেটের তালাটা এত শক্তিশালী, সহজে ভাঙা যাচ্ছে না। হতে পারে আমার গেটে এমন একজন দারোয়ান বসে আছে যে সব সময় কড়া নজর রাখে। হতে পারে আমার গেটে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। হতে পারে যে আমার গেটে ইলেকট্রিক কারেন্ট শর্টের সিস্টেম করা আছে, মানে কথার কথা বোঝানোর জন্য বলতেছি। এত রকমের ক্যাটাগরি করা আছে যাতে করে এই ধাপটাও চোর সহজে অতিক্রম করতে না পারে। ঠিক তেমনইভাবে আমরা পড়তেছি আমাদের শরীরের ত্বক পার হয়ে যদি ভিতরে জীবাণু ঢুকে যায়, আমাদের শরীরের চোখ পার হয়ে যদি ভিতরে যদি জীবাণু ঢুকে যায়, তখন কি হবে? তখন এই যে ফ্যাগোসাইট, এনকে সেলস, এরা এদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। যখন এই ফ্যাগোসাইট, এনকে সেলস এরাও যখন কাজ করতে ব্যর্থ হবে, তখন কি হবে? যখন আমার গেট কাজ করতে পারবে না, তখন ভেতরে যারা থাকবে বাড়ির ভেতরে, তারা তো বুঝবে যে আমার গেটে একটু অযাচিত শব্দ হচ্ছে বা দারোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে কোনো একটা কাহিনী হয়েছে। তখন কি হবে? বাসার ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। আর যদি চিৎকার চেঁচামেচি নাও হয়, পরিবেশটা কিন্তু ইতোমধ্যে গরম হয়ে যাবে। হ্যাঁ, যে চোরটাকে কিভাবে আটকানো যায়, কাকে ফোন দেওয়া যায়, পুলিশ কিভাবে ডাকা যায়,
তার মানে পরিবেশ এখন গরম। একইভাবে জীবাণু ভিতরে ঢুকে গেছে, এই দুইজন মিলে আটকাইতে পারে নাই, এখন এনকে সেলসও একে আটকাইতে পারলো না। এবার কি হবে? এবার আমাদের শরীর গরম হয়ে যাবে, যেটাকে বলতেছি আমরা জ্বর বা প্রদাহ। সরি, জ্বর না, জ্বরের বিষয়টা আমরা পরে পড়তেছি, যে প্রদাহ, এখানে কিছু ব্যথা, লাল হয়ে যাওয়া ইত্যাদি এখন ব্যাপার স্যাপার দেখা যাবে। ঠিক যেমন চোরটা ওখানে আসার কারণে সে চেষ্টা করবে যাতে করে তাকে না দেখা যায়, আগে লাইটটা ভাঙার চেষ্টা করবে, বা দারোয়ান থাকলে তাকে ঘুম পাড়ায় দেওয়ার চেষ্টা করবে, অজ্ঞান করে দেওয়ার ইত্যাদি। তাহলে টিস্যু যে কোনো ধরনের ক্ষতি হলে সংক্রমণজনিত ওই জায়গার দহন, একটা জ্বালা পোড়া তৈরি হবে, ক্ষত তৈরি হবে, জায়গাটা প্রথমে লাল হবে, গরম হয়ে যাবে, ফুলে যাবে এবং সবশেষে ব্যথা প্রকাশ পাবে ওখানে। তাহলে এই যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট পড়তে হবে। তাহলে ফ্যাগোসাইট এনকে সেলস যখন কাজগুলো করতে পারে না, তখন জীবাণুর সাথে প্রতিক্রিয়ার জন্য ওখানে প্রদাহ তৈরি হয়, এবং প্রদাহ 4টা ধাপে হচ্ছে: লাল হওয়া, গরম হওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া। তাহলে এই পয়েন্টগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসি যে পরিবেশ ইতিমধ্যে গরম হয়ে গেছে, ওই জায়গাটার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, তারপরেও সে এখনো চেষ্টা করে যাচ্ছে কিভাবে দরজাটা ভেঙে ভিতরে যাওয়া যায়। কিন্তু দরজার ভেতরে পার হলেও তাকে সিঁড়ি পার হতে হবে। এখন সিঁড়িতে মনে করো যে তেল ছিটায় রাখছো, যে চোর যদি রাতে উঠে সেজন্য পড়ে যায়, বা কোনো একটা সিস্টেম করা আছে। ঠিক তেমনই যে আমাদের এই টিস্যুগুলোর ভেতরে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ আছে, কিছু বিশেষ প্রোটিন আছে, যাদেরকে বলি আমরা কমপ্লিমেন্ট, যাদেরকে বলি আমরা ইন্টারফেরন। 2 রকমের জিনিস, কমপ্লিমেন্ট এবং ইন্টারফেরন। কমপ্লিমেন্ট এবং ইন্টারফেরন কার্যগত দিক থেকে প্রায় একই রকমের, তবে এরা দুই ভিন্ন ধরনের জিনিসের উপরে কাজ করে। যেমন এই যে এটা ফ্যাগোসাইট বা এটা শ্বেত রক্তকণিকার একটা অংশ, ঠিক আছে, এটা শ্বেত রক্তকণিকা, এবং এইটা হচ্ছে জীবাণু। এই যে এটা হচ্ছে জীবাণু। এই ফ্যাগোসাইট আমরা পড়েছিলাম সে নন স্পেসিফিক, সে চিনে না যে কে ভালো কে খারাপ। এখন চিনবে কি করে? সে আসলে চিনবে এই যে কিছু ওয়াই আকৃতির অংশ দেখতে পাচ্ছি আমরা, বা আরো কিছু অংশ আছে যে এগুলো বিশেষ ধরনের প্রোটিন, এগুলোকে বলতেছি আমরা কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টগুলো তখন এদের সাথে জোড়া লেগে যায়। যখন এই কমপ্লিমেন্টগুলোর সাথে জোড়া লেগে যায়, তখন এই ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইট এরা বুঝতে পারে হ্যাঁ এটাই হচ্ছে সেই খারাপ জিনিস। ওই যে ক্লাসরুমের মধ্যে যখন কেউ একটা গ্যাঞ্জাম করে, সব চুপ, কিন্তু একজন যদি দেখায় দেয় যে স্যার ওই ছেলেটা ঝামেলা করছে, তখন কি হবে? স্যার যে আগে পিটবে ওকে, তারপরে কথা। ঠিক তেমনই এই কমপ্লিমেন্টগুলো একে ধরায় দেয় যে হ্যাঁ এই হচ্ছে জীবাণু। কমপ্লিমেন্টগুলো এর আশেপাশে জড়ো হয়, এই জড়ো হওয়া দেখে তখন ফ্যাগোসাইট বুঝতে পারে যে হ্যাঁ এটাই হচ্ছে সেই জীবাণু, তখন সে কাছে এসে একে গিলে নেয়, মানে ভক্ষণ করে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে। ঠিক আছে, তাহলে এটা একটু পড়ে ফেলতে হবে আমাদেরকে, যে এরকম আমাদের শরীরের ভেতরে 20 ধরনের প্লাজমা প্রোটিন আছে, যে প্লাজমা প্রোটিনগুলো আসলে একটু রিডিং পড়লে এখন বুঝতে পারবা, কনসেপ্ট তো বুঝে গেছো, যে সেগুলোর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে নিজেদের আবার অনেক ভাগ আছে, কমপ্লিমেন্ট 1, 2 এরকম করে অনেক ভাগ আছে, একজন আরেকজনকে সক্রিয় করে, একজন আরেকজনকে সক্রিয় করে, অনেকটা চেইন সিস্টেমের মতো। এরকম করে সক্রিয় হতে 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 সবাই মিলে তখন এর পিছে লাগে এবং একে তখন চিনায়ে দেয় এর কাছে, তখন সে একে ধরে ফেলে। এটা ছিল ব্যাকটেরিয়ার জন্য। আমরা জানি যে ব্যাকটেরিয়া এটা একটা আদিকোষ, কিন্তু ভাইরাস কোনো কোষ নয়, আমরা একে অকোষীয় বলি, এবং এটা জীবও নয়, জড়ও নয়, আমরা এটাও বলি। সুতরাং ওকে মারার প্রক্রিয়া আলাদা, এবং সেটা হচ্ছে ইন্টারফেরনের মাধ্যমে ভাইরাসকে আক্রমণ করা হয়। কমপ্লিমেন্ট দিয়ে ব্যাকটেরিয়াকে চিনে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়, ইন্টারফেরন দিয়ে ভাইরাসকে ধ্বংস করার চেষ্টা করা হয়। জিনিসটা যেন খেয়াল থাকে। এখন আমরা একটু খেয়াল করি যে ইন্টারফেরন কিভাবে করে। এখন মনে করি যে এটা হচ্ছে একটা কোষ, এবং এই কোষের এদিকে একটা ভাইরাস আসছে, মনে করি এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা যখন এখানে আসে, একে যখন আক্রমণ করে, তখন সে একটা একটা সিনেমার একটা আমরা চিত্র কল্পনা করতে পারি, যে নায়ক কি করে, নায়ক ভিলেনের সাথে যখন মারামারি করে, সে নিজে মার খায়, ভিলেনকে মারে,
এবং সে মারার সময় বাংলা সিনেমাতে অনেক কিছু কথাবার্তা বলা হয় যাতে করে আশেপাশে মানুষজন শুনতে পায়, শ্রোতা শুনতে পায়, তারাও যেন সেম একটা পরিবেশের মধ্যে দিয়ে যায়, একটা উত্তেজনা কাজ করে। ঠিক একইভাবে যখন এই কোষের সাথে এই ভাইরাসের যখন যুদ্ধ চলবে, তখন এই কোষ কিছু বিশেষ ধরনের পদার্থ ক্ষরণ করবে। এই পদার্থগুলোকে বলতেছি আমরা ইন্টারফেরন। এই পদার্থগুলোর নাম ইন্টারফেরন। এই ইন্টারফেরনগুলো এই ভাইরাসের উপরে কাজ করে, একে প্রতিহত করার চেষ্টা তো করবেই, একই সাথে এই ইন্টারফেরনগুলো এই আশেপাশের কোষগুলোতেও চলে যাবে। আশেপাশের কোষগুলোতে যে সে এদেরকেও উদ্দীপিত করে দিবে যে হ্যাঁ ভাইরাস আসছে, তোমাদেরকেও এখন লড়তে হবে। ঠিক তেমনভাবে নায়ক যখন এইভাবে চিৎকার দিয়ে মারে, তখন আশেপাশের মানুষজন আরও সতর্ক হয়, একজন পুলিশ ডাকে, আরেকজন লাঠি নিয়ে আসে নায়ককে হেল্প করার জন্য। তাহলে এরকমভাবে ইন্টারফেরনগুলো তখন আশেপাশের কোষগুলোকে সক্রিয় করে দেয়। এরা যদি সক্রিয় হয়ে যায়, তখন এই ভাইরাস তো ইতোমধ্যে এর কাছ থেকে প্রতিহত হচ্ছেই, একটু দুর্বল হয়ে যাচ্ছে। আরও ভাইরাস যদি আসে, তখন ইতোমধ্যে এই কোষগুলো কিন্তু প্রিপারেশন নিয়ে বসে আছে, যার কারণে সেই ভাইরাস সহজে আর এদেরকে আক্রমণ করতে পারবে না। আর এই ঘটনাকে বলতেছি একটা অনাক্রম্যতা তৈরি হলো। একটা অনাক্রম্যতা তৈরি হলো, একটা প্রতিরোধ সিস্টেম ইতোমধ্যে তৈরি হয়ে গেছে যাতে করে ওই ভাইরাসের কাছেই না আসতে পারে। এটা কেন হলো? তাহলে ইন্টারফেরনের জন্য হলো। তাহলে আরেকবার বলছি খুব শর্টে, যখন ভাইরাস আক্রমণ করে কোনো একটা কোষে, সেই কোষ থেকে ইন্টারফেরন ক্ষরণ হয়। ইন্টারফেরনগুলো আশেপাশের কোষগুলোকে উত্তেজিত করে বা উদ্দীপিত করে দেয়, এবং তারা নিজেরাও তখন ইন্টারফেরন তৈরি করা শুরু করে, এবং এই ইন্টারফেরনের কারণে তখন ভাইরাস আর কাছে আসতে পারে না, একটা অনাক্রম্যতা তৈরি হয়ে যায়। তাহলে ইন্টারফেরন ক্ষরণ এটা হচ্ছে অন্যতম একটা নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। এই কোষগুলো জানেই না যে যে জিনিসটা আসতেছে সেটা ভালো নাকি খারাপ, শুধুমাত্র এই কোষের চিৎকার শুনেই সে রেডি হয়ে গেছে যে আমাকে রেডি থাকতে হবে। তার মানে সে ভালো খারাপ চিনে নেয়, সেই ইন্টারফেরন পেয়েই সে নিজেও রেডি হয়ে গেছে আরও ইন্টারফেরন তৈরি করার জন্য। সুতরাং বুঝতে পারতেছি এটাও নন স্পেসিফিক। এরপরে আসে, তুমুল যুদ্ধ চলতেছে সেনাবাহিনীর, তাই না? যে ফ্যাগোসাইট, তারপরে এনকে সেলস, প্রদাহ, মানে পরিবেশ তো এমনিই গরম, আবার কমপ্লিমেন্ট ইন্টারফেরন, সব জায়গায় যুদ্ধ চলতেছে। আমার গোটা শরীরে যদি এতজন মিলে এত কিছু করে, আমার বাইরের লেয়ারটা তো একে আটকাইতে পারলোই না, এবার কি হবে? এবার সত্যিকার অর্থে আমার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। কারণ পুলিশ যখন কাজ করতে পারে না, এদেরকে পিটায় ঠান্ডা করতে পারে না, তখন কি করে? সে টিয়ার সেল মারতে থাকে, কয়েকজনকে গুলিও করে দিতে পারে, করে তো বিভিন্ন মিছিলে তো কয়েকজন মারাও যায়। এমনি তো না, পরিবেশ এমন গরম হয়ে যায় যে দুই একজনকে না শেষ করলে আর সেটা কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তারা এই কাজটা করে ফেলে। একইভাবে যখন এত এত ভাইরাস বা জীবাণুগুলো চলে আসে, তখন এই শ্বেতরক্ত সাইডে কিছু শ্বেতরক্তকণিকা যেগুলো আছে, এই শ্বেতরক্তকণিকাগুলো কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই রাসায়নিক পদার্থকে বলতেছি আমরা পাইরোজেন। এই রাসায়নিক পদার্থকে বলতেছি আমরা পাইরোজেন। এই পাইরোজেন ক্ষরণ হয় যখন, তখন পাইরোজেনগুলো আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে। হাইপোথ্যালামাস যখন বুঝতে পারে যে হ্যাঁ অনেক পাইরোজেন আছে, তখন সে কী করে? আমাদের রক্তনালিকাগুলোকে চিকন করে দেয়। রক্তনালিকাগুলো যদি চিকন হয়ে যায়, তাহলে চিকন জিনিসের মধ্যে দিয়ে যদি জোরে তরল পদার্থ যায়, তখন এবার কি হবে? ঘর্ষণ বল বাড়বে, বা সারফেসটা কমে গেল। সারফেস কমে যাওয়ার কারণে আগে যে পরিমাণে তাপগুলো পরিবহন হয়ে বের হয়ে যেতে পারতেছিল, এবার সে পরিমাণে তাপ এখানে হারাতে পারবে না, কেননা সারফেসটা ছোট হয়ে গেছে। যার কারণে তখন টেম্পারেচার ট্র্যাপিং হয়, শরীরের ভেতরে তাপমাত্রাটা আটকে যায়, আগের মতো করে বের হয়ে যেতে পারে না। যার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। কম বা মাঝারি ধরনের জ্বর বলা হচ্ছে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এরকম জ্বর হয়ে যায়। তার মানে আমার যদি জ্বর হয়, সেটা মানে আমি কি বুঝবো? সেটা মানে বুঝবো যে আমার শরীরের ভেতরে একটা ঘটনা ঘটতেছে। তার মানে জ্বর আসা খারাপ জিনিস না, জ্বর আসা ভালো জিনিস। কেন জ্বর আসা? এই জন্য ভালো যে আমার শরীরের ভেতরে চেষ্টা করতেছে যে জীবাণুদেরকে থামায় দেওয়ার জন্য। কিন্তু কি করি আমরা? জ্বর আসলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক হাবি জাবি খেয়ে আমার শরীরের যে মেকানিজম চলতেছিল, আমি সেই মেকানিজমকে অফ করার চেষ্টা করি। অর্থাৎ আমি আমার শরীরে এদেরকেই ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করি, তাহলে তো জীবাণু তখন আরও সুযোগ পেয়ে যাবে। এই জন্য জ্বর এসে যদি কারোর প্রচণ্ড রকমের কোনো ভারসাম্যহীনতা তৈরি না হয়,
বা 99 ডিগ্রি আসছে, 99.5 ডিগ্রি, এই জন্যই নাপা খাওয়ার দরকার নেই। 100 ডিগ্রি, 101 ডিগ্রি, 102 ডিগ্রি এমন আসলে তখন আমরা বলি প্যারাসিটামল খেতে। আসলে এই আমরা যেমন আমাদের ডিভাইসগুলোতে সফটওয়্যার আপডেট করি, ঠিক একইভাবে আমাদের শরীরের ইমিউন সিস্টেমগুলো আপগ্রেড হয় এই প্রক্রিয়াতে। সুতরাং জ্বর আসা মানে হচ্ছে আমার শরীরের ভেতরে চেষ্টা করতেছে এই জীবাণুগুলোকে দ্বিতীয় প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে প্রতিহত করার বা এদেরকে ধ্বংস করার, সেই জীবাণুগুলোকে। তবে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট পার হয়ে যায়, তখনই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া দরকার। কেননা সব জ্বরের ওষুধ সব অবস্থায় খাওয়া যায় না, এর আবার কিছু বিধিনিষেধ আছে, আমরা বিগত চ্যাপ্টারগুলোতে বিভিন্ন জায়গাতে পড়েওছি টুকটাক। তাহলে এগুলো ছিল ইন্টারফেরন, ছবিটা আগে দেখানো হয়নি। এই ইন্টারফেরনগুলো কোষ থেকে সেকে প্রতিহত করার চেষ্টা করছে। ইনফ্ল্যামেশন বা প্রদাহের যে কথাটা বলেছিলাম, এটা মিস করেছি ছবিটা, যে খেয়াল করো যে প্রদাহ যখন হয়, এই যে বললাম যে ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ, এরা যখন চেষ্টা করতেছে জীবাণুকে ধ্বংস করার, এই যে এখানে জীবাণুকে ধ্বংস করে, জায়গাটা কেটে গেছে, জীবাণু ঢুকে গেল, এদিকে মারার চেষ্টা করতেছে। কিভাবে কি হয়? এই জীবাণুগুলো যখন ঢুকে গেল, জীবাণুগুলো শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, বা এইখানে চামড়াটা কেটে যাওয়ার কারণে এখান থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। এগুলো আমরা রক্তের চ্যাপ্টারে পড়েছি কিন্তু, যে হিস্টামিন, সেরোটোনিন, আরও মনে হয় একটা নাম ছিল, খেয়াল হচ্ছে না। এই পদার্থগুলো ক্ষরণ হয়। এই পদার্থগুলো ক্ষরণ হওয়ার জন্য তখন এর ভেতর থেকে যে মনোসাইট ছিল সেগুলো তখন পার হয়ে বাইরে চলে আসে। এই পার হয়ে চলে আসে রাসায়নিক পদার্থের প্রতি উদ্দীপ্ত হয়ে। এই প্রক্রিয়াকে বলি আমরা কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় এই শ্বেতরক্তকণিকার অংশটা পার হয়ে জীবাণুর দিকে অগ্রসর হয়, কেমোট্যাক্সিস বলি। কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় যখন এই প্রাচীরটা পার হওয়াকে বলি ডায়াপেডেসিস। কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় ডায়াপেডেসিসের মাধ্যমে এই শ্বেতরক্তকণিকাগুলো রক্ত থেকে টিস্যুতে চলে যায় জীবাণুকে মারার উদ্দেশ্যে। যখন কোনো একটা জায়গাতে গ্যাঞ্জাম বাঁধে বা মারামারি লাগছে, কি হয়? প্রথমে 1-2জন পুলিশ হয়তো বা ওখানে থাকে বা এলাকাবাসী দেখে, এরপরে শত শত পুলিশ চলে আসে নাকি, যে জায়গাটা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখানেও তাই, এই রাসায়নিক পদার্থগুলোর প্রভাবে তখন এই রক্তনালীটা প্রসারিত হয়ে যায়। আগে 2টা করে শ্বেতরক্তকণিকা আসতেছিল প্রবাহের ভেতরে, গড়ে 2টা করে। যখন এটা প্রসারিত হয়ে গেল, তার মানে কি এর ভেতর দিয়ে এখন রক্ত বেশি পরিমাণে প্রবাহিত হবে, মানে বেশি পরিমাণে কণিকাগুলো আসবে। যখন এটা প্রসারিত হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে রক্ত আসতেছে, তার মানে এই জায়গাতে এখন তাপমাত্রাটাও বেড়ে যাবে, কারণ রক্ত বেশি, তরল পদার্থ বেশি, কিছু একটা ব্যাপার এখানে ঘটতেছে। এবং এরা এসে এদেরকে মেরে ফেলে এবং এখানে কিছু ধ্বংসাবশেষ তৈরি করে, যার কারণে জায়গাটা ফুলে যায়। বোঝা গেছে তাহলে কেন এই জায়গাটা লাল হয়ে যায়? কারণ এই জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে দেখতে পাচ্ছি, জায়গাটা ফুলে যায় কারণ এই যে এই রাসায়নিক পদার্থগুলোর কারণে এখানে রক্তনালিকা ফুলে যাচ্ছে, কোষগুলোরও কিছু স্ফীতি ঘটতে পারে, এবং এই ধরনের রিয়াকশন হওয়ার কারণে এখানে জায়গাটা গরমও হয়ে যায়, ফুলে উঠতেছে আর ব্যথাও করতেছে। ব্র্যাডিকাইনিন কি এরকম একটা পদার্থ তৈরি হওয়ার জন্য জায়গাটা ব্যথা করে, আমরা এরকম পড়েছিলাম। এবং সবশেষে জ্বরের কথাটা যেটা বললাম আমরা, পাইরোজেনের কারণে, হাইপোথ্যালামাসের প্রভাবে রক্তনালিকা সংকুচিত হয়ে যাওয়ার কারণে আমাদের তাপমাত্রা শরীর থেকে বের হয়ে যেতে পারছে না, ফলে আমাদের জ্বর আসতেছে। এই প্রক্রিয়াগুলোর ধারাবাহিকতায় আমরা যখন ম্যালেরিয়া চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন ওখানে পড়েছিলাম যে ম্যালেরিয়া হলে কেন জ্বর আসে, ম্যালেরিয়াতে জ্বর আসে কেন, বা কোশ্চেন আরেকভাবে আসতে পারতো ওখানে, যে মানব দেহে জ্বর আসলো মশকিতে জ্বর আসে না কেন। তখন এই ফ্লোচার্টটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম সে সময়, সেটাই আবার এখানে দেখাচ্ছি। প্যাথোজেন বা জীবাণুটা যখন শরীরে প্রবেশ করলো, তার বিরুদ্ধে শ্বেতরক্তকণিকা থেকে পাইরোজেন ক্ষরণ হলো। এই পাইরোজেন গিয়ে কাজ করলো হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস থেকে হাইপোথ্যালামাসের রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্দীপনা গিয়ে
আমাদের হাত পায়ের দূরবর্তী রক্তনালিকাগুলোকে সংকুচিত করে দিল, কনস্ট্রিক্ট করলো, যার কারণে রক্ত প্রবাহ কমে গেল, তাপমাত্রা আটকে পড়ল। একে বলছি জ্বর। ম্যালেরিয়া অধ্যায়েও কিন্তু এটা পড়েছি। তাহলে আমরা এখানে আর কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। আচ্ছা, আমরা এগুলো নেক্সট দিন পড়বো, আজকে অনেক বেশি পড়া হয়ে গেছে মনে হয়। কেউ কিছু বলছো না তোমরা, নাকি কন্টিনিউ করবো বলো দেখি?